আসসালামু আলাইকুম প্রিয় অভয়নগরবাসী। আপনারা ইতিমধ্যে আজকে একটি আলোচিত মর্মান্তিক ঘটনা আপনারা দেখেছেন, যা আমাদের প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। আসলে ঘটনার আড়ালে অজস্র হাজারো ঘটনা থেকে যায়, যে ঘটনাগুলো আমরা আসলে জানি না। আমাদের একটু জানা প্রয়োজন। আজকে আমরা যে ঘটনা দেখলাম, বাগেরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম, আমরা একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছি, আমাদের প্রতিটি হৃদয়কে নাড়া দিয়েছে। আপনারা দেখেছেন যে তার স্ত্রী সন্তান শেষ সময় জেল গেটে যেয়ে দেখা করে এসেছে। কিন্তু আজকের এই মিডিয়াগুলো কিন্তু আমাদের স্পষ্ট করেনি, তারা এখানে কিন্তু শুভঙ্করের একটা ফাঁকি দিয়েছে। তাদের পরিবার থেকে কিন্তু তাদের এখানে তারা আবেদন করেনি, প্যারোলে মুক্তির যে আবেদন সেটা তারা করেনি। এটা আমরা বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে আমরা এগুলো দেখেছি যে তারা পরিবার থেকে কোনো ধরনের মুক্তির আবেদন তারা করেনি, যার ফলশ্রুতিতে জেল গেটে যেয়ে তাকে দেখা করতে হয়েছে। আমরা গণমাধ্যমের বরাত দিয়ে যতটুকু জেনেছি, এই জুয়েল হাসান সাদ্দাম জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রদ্রোহী বিভিন্ন কাজে সে লিপ্ত ছিল, যার ফলে সে তার নিজ এলাকায় যেতে পারতো না। তার নামে একাধিক মামলা রয়েছে। ইতিপূর্বে এই মিডিয়ায় একই ধরনের হাজার হাজার ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো এই একই মিডিয়া কিন্তু তুলে আনেনি। আজকে আমরা ঠিক এই জুয়েল হাসান সাদ্দামের মতোই মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, আমাদের পাশেই ঘটে গেছে, আমাদের সাথেই ঘটে গেছে, যে গল্পগুলো আমরা জানি না। আমাদের এই গল্পগুলোই কিন্তু তুলে ধরা হয়নি, আমাদের ভাই বন্ধু স্বজনেরাও তুলে ধরতে পারেনি, সাহস করেনি ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে। আমরা আজকে তেমনই একটা ঘটনার সাক্ষী হতে যাচ্ছি, আমরা তেমনই একটা ঘটনা আমরা শুনতে চাচ্ছি। আমার সাথে যুক্ত রয়েছে নওপলা পৌর ছাত্র দলের আহ্বায়ক, নওপলা পৌর ছাত্রদের সভাপতি আসাদুজ্জামান ইমন। আসাদুজ্জামান গ্রেপ্তার হয়েছিল, আসাদুজ্জামান ইমন গ্রেপ্তার হয়েছিল, এবং তার পরবর্তীতে সে জেলখানা থাকা অবস্থায় কিন্তু তার আব্বা ইন্তেকাল করে। আমরা যতটুকু জানতাম, সে কিন্তু তার বাবার জানাজাটাও পড়তে পারেনি। আমি ইমনের কাছে জানতে চাইবো, আপনার সাথে কি ঘটনা ঘটেছিল, আপনি একটু বিস্তারিত আমাদের বলবেন। আমি অ্যারেস্ট হয়ে আসছে 17 সেপ্টেম্বর আমি অ্যারেস্ট হই। 18 সেপ্টেম্বর আমাদের ওখানে প্রোগ্রাম ছিল ঢাকাতে। সেপ্টেম্বর অ্যারেস্ট হওয়ার পর আমি যখন জেলখানাতে ছিলাম, জেলখানাতে দীর্ঘদিন থাকার পর আমার বাবা মৃত্যুবরণ করে। আমি জেলখানাতে থাকার পর মৃত্যুবরণ করে 26 অক্টোবর মৃত্যুবরণ করার পর আমাদের বিএনপির প্রোগ্রাম ছিল 28 অক্টোবর, যার পরিপ্রেক্ষিতে আমাদের একটি পৌর ছাত্র দলের আহ্বায়ককে যদি ওই সময়ে যদি প্যারোলে মুক্তি দিত, দেখা যেত যে জনপ্রিয়তার দিক থেকে অনেক অপরাধে অনেক হট্টগোল বাড়তে পারত। তারপরে প্রশাসন এতটাই নিষ্ঠুর ছিল তখন যে আমার বাবা মৃত্যুবরণ করার ফলে আমাকে তো প্যারোলে মুক্তি দেয়নি, জেল গেট থেকে দেখার কোনো সুযোগ হয়নি। এমনকি আমার বাবার, আমি যে পরবর্তী জানতে পারি, আমার বাবার জানাজাতে আমাদের বিএনপি নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং জেলার নেতৃবৃন্দ কেউ উপস্থিত হতে পারেনি একটি ভয়ে, যে জানাজা থেকে তাদেরকে অ্যারেস্ট না করা হয়। কতটা নির্মম ছিল তাদের এই শাসন আমল, সেটা আসলে আমার নিজের কাছ থেকে, আমার নিজের দিক থেকে আমি উপলব্ধি করেছি। এবং আপনি একটু যদি নিশ্চিত করতেন যে আসলে আপনার জন্য কি আবেদন করা হয়েছিল কিনা, আসলে ওই সময়ে আবেদনের পরে তাদের ব্যবহারটা কি ছিল? ওই সময়ে আবেদন করা সুযোগ ছিল, আবেদন করার চেষ্টাও করেছিল, কিন্তু কারোর সাড়া তখন পায়নি। মানে আবেদন যে করবে, এখানে যে জেলার নেতৃবৃন্দ ওই সময় পলাতক, আমাদের স্থানীয় নেতৃবৃন্দর মানে আওয়ামী লীগ সরকারের যে দুঃশাসনের থেকে তার যে প্রশাসনের যে মানে পেশি শক্তির যে ব্যবহার, এই ব্যবহারের ফলে সবাই কেউ বাড়িতে ছিল না, সবাই ঢাকা ছিল। তারপরেও আমার পরিবার চেষ্টা করেছিল যে আবেদন করার জন্য। আমি আসলে বলতে চাই, আমাদের স্থানীয় একজন, আমাদের নওপাড়ারই, সে জেলা পরিষদের তখন সদস্য ছিল, তার কাছেও আবেদন করা হয়েছিল যে আপনার মাধ্যমে অন্তত জেলা প্রশাসকের কাছে আপনি আবেদন করে ইমনের প্যারোলের মুক্তির ব্যবস্থা করুন। কিন্তু আসলে সেটি তখন তাদের কাছ থেকেও সেটি সাড়া হয়নি। ইমন, আপনি একটু বলবেন, আপনি যখন জেলখানাতে ছিলেন,
আপনি তখন লেখাপড়া করতেন কিছু, বা আপনার বয়স কেমন ছিল? আমার মনে পড়ে আমি যখন জেলখানাতে ছিলাম তখন আমি মাস্টার্সের ফর্ম ফিল আপ করি জেলখানাতে থেকেই। আমার পরিবারকে আমি জানিয়েছিলাম যে আমার আহ, সামনে আমার এত তারিখে আমার পরীক্ষা আছে, আমার ফর্ম ফিল আপটা আপনি সম্পন্ন করেন। তারপরে মাস্টার্সের ফর্ম ফিল আপ করছি আমি জেলখানাতে থেকে। আপনাদের আরও যথার্থে জানিয়ে রাখি, আমি জেলখানাতে এর আগেও দুই একবার তিনবার, এর আগেও আমি তিনবার জেলখানাতে গিয়েছি। তিনবার জেলখানাতে যাওয়ার সময় আমি অনার্স সেকেন্ড ইয়ারের তৃতীয় পরীক্ষা আমি জেলখানাতে দিয়েছিলাম, এবং পরবর্তীতে আমি আমার ওই অ্যাডমিট কার্ডের দেখিয়ে আমি 15 দিন পরে জামিন নিয়ে পরবর্তী পরীক্ষাগুলো দিয়েছি। এবং আমার অনার্স ফোর্থ ইয়ারের পরীক্ষা আমি আপনাকে জানিয়ে রাখি, আমি যখন অনার্স ফোর্থ ইয়ারের পরীক্ষা দেই, পরীক্ষা দেওয়ার এক পর্যায়ে যখন আমি জেলখানাতে চলে গেলাম, ভিতরে যাওয়ার পর আমি অনার্সের পরীক্ষার ঠিক একদিন আগে আমি জেলখানা থেকে বের হয়ে তারপর পরীক্ষা দিতে যাই। তাহলে আপনি তো ভালো করে বুঝবেন যে একটি ছেলে যখন দীর্ঘদিন জেলখানা থাকে, পড়াশোনার কতটা বাইরে থাকে, মানসিক চাপে থাকে। এখান থেকে তো পড়াশোনা করে কামব্যাক করে এখান থেকে একটা পরীক্ষাতে বসার সেই সিচুয়েশন তার থাকে না। আজকে সকালে আপনি দেখেছেন কিনা, আমি দেখছিলাম অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু চাচা, কাজী গোলাম হায়দার ডাবলু চাচার সন্তান কাজী নওফেল হায়দার অর্ক, সেও পোস্ট করেছে যে কাজী গোলাম হায়দার ডাবলু চাচার বাবা যখন মারা যান, ওনার বয়স তখন 1 বছর, উনি ওনার বড় ভাইয়ের কাছেই মূলত মানুষ হয়েছেন। উনি ওনার বড় ভাইকেই বাবা হিসাবে ওনার বড় ভাই ওনার সার্বিক দেখভাল করেছে। আমরা যেটা দেখেছি, ওনার সেই পিতৃ সমতুল্য বড় ভাই যখন মারা যায়, ওনার জন্য আবেদন করার পরে হাত পায়ে পর্যন্ত অর্ক ভাই লিখেছে যে আমরা হাত পায়ে পর্যন্ত ধরেছি, কিন্তু আমরা প্যারোলে মুক্তি পাইনি। আসলে আমি একটি কথা আপনার আসলে মনে পড়ে গেল। আমাদের সময়ে আসলে ওই সময়ে আসলে আমাদের সাথে যেগুলো ঘটে গেছে, সেই ঘটে যাওয়ার ঘটনা থেকে আমি দেখতে পাই যে তখন আমি দেখিনি যে কোনো সাংবাদিক আমাদের সময় আসলে আমাদের পক্ষে কথা বলার জন্য আসলে কোনো সাংবাদিক, কোনো পত্রিকা বা কোনো নিউজ চ্যানেল আমি দেখিনি আমাদের নিয়ে কোনো নিউজ করার সাহস তখন পেয়েছে। তো বর্তমানে 5 তারিখের পর তাদের স্বাধীনতা আছে, তারা সাহস পেয়েছে। তখন দেখেছি আমরা অভয়নগর সহ সারা বাংলাদেশে দেখতে পাই যে এখন সুশীল সমাজের ব্যক্তিবর্গ অনেক, তারা ফেসবুকে পোস্ট দিচ্ছে, এইগুলো ভাইরাল করতেছে। কিন্তু আমাদের সময় তারা কিন্তু আসলে এই পোস্টগুলো দিয়ে হয়তো আমরাও ভাইরাল হয়ে যেতাম। তখন যদি এই সিচুয়েশনটা থাকতো তাহলে আমি ব্যক্তিগতভাবে অনেক ভাইরাল হয়ে যেতাম। তারপর আমি যখন জেলখানা ছিলাম, আমি সহ আমার আরও এক সহযোদ্ধা, যশোর জেলা যুব দলের একজন নেতা, তারও বাবা মারা যায়। তখন তিনিও কিন্তু দেখতে পারিনি, তবে তার কারা ফটোকে দেখার সৌভাগ্য হয়েছিল। তার ওইখানে আর কি বাসা যশোরে হওয়ার কারণে একটি পর্যায়ে দেখার সৌভাগ্য হয়েছে। আমার মনে হয় আমরা পরিশেষে কথা বলতে পারি যে বিবেক দিয়ে বিচার করবেন। তাদের সাথে কি ব্যবহার হয়েছে, তাদের সাথে কি ব্যবহার হচ্ছে, আমাদের সাথে কি ব্যবহার তারা করেছে। তাদের সুযোগ আছে, তারা সুযোগটা নেয়নি, এবং তারা যে এই সুযোগ নেয়নি এটা তাদের পরিবার নিশ্চিত করেছে যে তারা প্যারোলে আবেদনই করেনি, প্যারোল মুক্তির জন্য আবেদনই করেনি। আমরা মনে হয় আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের ওই কথাটা বলে আমরা শেষ করতে পারি যে তারপর আমি একটা কথা আসলে আপনাকে বলতে চাই। আসলে আপনি দেখেন যে যখন আমরা চাই না যে আমরা প্রতিহিংসার রাজনীতি করার জন্য, আর আমি একজন মুসলমান হিসেবেও ক্ষমাপরায়ণ ব্যক্তি হতে চাই। আর আমাদের আল্লাহ তাআলাও বলেছেন যে ক্ষমাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আপনি দেখেছেন হয়তো যে আমি যখন জানতে পারি যে আমার বাবা মারা গেছে, তখন আসলে আমার চোখ দিয়ে এক কথায় আমি শব্দ করে কাঁদতেও পারিনি যে আমি কার কাছে দাবি জানাবো। মানে আমার আপনজন, আমার মা না পারতেছে আমার মায়ের কাছে দাঁড়াতে, না পারতেছে আমার পরিবারের কাছে দাঁড়াতে, আমি ওইখানে এক কথায় আমি পাথরের মতো হয়ে গিয়েছিলাম। আসলে যে কি বলবো, বলার ভাষা ছিল না। আমার সহযোদ্ধা যারা জেলখানায় ওই সময় ছিল সবাই আমাকে জড়িয়ে ধরে কাঁদতেছিল, কিন্তু আসলে আমার চোখের পানি কিন্তু তখন পড়েনি। আমি আল্লাহর কাছে শুধু চাইতাম যে না, আল্লাহ আমার বাবাকে জান্নাতবাসী করুক। এবং এই যাদের কারণে আজকে আমি জেলখানাতে আসি, আমার বাবাকে দেখতে পারলাম না, বা বাবার চলে যাওয়ার শেষ সময়ে তার পাশে থাকতে পারলাম না,
আসলে মন থেকে আসলে ওই সময় অভিশাপটা এসে যায়। তারপরেও আমি আমি চাইবো যে এই ধরনের পরিস্থিতি আর কারো জীবনে না ঘটুক। আর আল্লাহ তাআলা সবাইকে আহ, সঠিক বুঝ দান করুক এবং সামনে প্রতিহিংসা রাজনীতি থেকে বেরিয়ে এসে একটি সুন্দর বাংলাদেশে আমরা এগোতে চাই। আর এসব পরিশেষে একটি কথাই আমি বলতে চাই যে সবার আগে আমাদের চিন্তা করতে হবে যে এই বাংলাদেশটা সকলের জন্য, সবার জন্য সমান আইন এবং এই বিচার ব্যবস্থা যেন সঠিক হয়। কেউ যেন কোনো প্রকার মিথ্যা মামলায় জেলখানায় না থাকে, এটা আমি বাংলাদেশের যে সরকারই আসুক না কেন তাদের কাছে আমি দাবি রাখবো। দর্শক, আমরা নওগাঁ পৌর ছাত্র দলের আহ্বায়ক আসাদুজ্জামান ইমনের কাছে যেমনটি শুনছিলাম যে তার সাথেও কিন্তু এই যে জুয়েল হাসান সাদ্দাম, তার মতোই এমন একটি মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা তার সাথেও ঘটেছিল। তার জন্ম, তার পিতাকে সে জেলে বসেই হারিয়েছিল, অথচ একটিবারের জন্য তার মুখটি সে দেখতে পারেনি। আমরা জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী এই সময় এসে আমরা এই ধরনের ঘটনার সম্মুখীন আর হতে চাই না, এবং আমরা শহীদ শরীফ ওসমান হাদির সেই কথা দিয়ে আমরা আজকে শেষ করতে চাই। আমি আমার শত্রুর সাথে, আমরা আমাদের শত্রুর সাথেও ইনসাফ করতে চাই। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটুক। আমরা আবারও অন্য কোনো সময় অন্য কোনো ঘটনা নিয়ে, অন্য কোনো কথা নিয়ে আমরা আপনাদের সাথে হাজির হব। আসসালামু আলাইকুম।